দুদিনের সফরে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে আজ ঢাকা আসছে ৬ সদস্যের মার্কিন প্রতিনিধি দল। গুরুত্ব পাবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকার বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের ৮ জেলায় নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা। হাতিয়ায় ১০ ট্রলার ডুবি ৮ জেলে নিখোঁজ। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগের হামলার অভিযোগ। কেন্দ্রীয় নেতা শওকত আলী দিদার নিহত, আহত অন্তত ৩৫। ৫ খলিফায় দক্ষিণ সিটির কাউন্সিলর বাবুলের চাঁদাবাজি দখলের সাম্রাজ্য। সহযোগিতার অভিযোগ সাবেক মেয়র তাপসের বিরুদ্ধে। নির্মাণের ৫ বছরেও চালু হয়নি জয়পুরহাটের পয়ঃবর্জ্য শোধনাগার। অব্যবস্থাপনায় দায়ী দিচ্ছেন স্থানীয়রা, গদবাঁধা আশ্বাস কর্তৃপক্ষের। এবং ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে টানা ১ মাসের বেশি চিকিৎসকদের কর্মবিরতি। বিনা চিকিৎসায় মৃত্যু ২৯ জনের। আমন্ত্রণ সংবাদ সকালে, দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার থাকছে বিস্তারিত। দুদিনের সফরে আজ ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। তিনি সরাসরি ঢাকা আসছেন না, দিল্লি হয়ে বাংলাদেশে আসবেন তিনি। সঙ্গে থাকবে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। জানা যায়, এ সফরে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন। তারা চাচ্ছে সব বাধা পেরিয়ে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। সংকট উত্তরণে কি করা যায় এ নিয়ে আলোচনা হবে দুপক্ষের। হতে পারে দীর্ঘমেয়াদী চুক্তিও। চট্টগ্রাম বিভাগের ৮ জেলার নিম্নাঞ্চলে বন্যা সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এজন্য উপজেলায় জেলা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে কিছু অংশ প্লাবিত হতে পারে। এদিকে শুক্রবার রাতে পূর্বাভাস কেন্দ্রের এক অফিস আদেশে বলা হয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমী নিম্নচাপ ও ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী, সাঙ্গু, মুহুরী, ফেনী, হালদা ও গোমতী নদীর পানি বেড়ে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারী বৃষ্টিতে ২ দিন বরিশাল ও খুলনা বিভাগের নদ নদীর পানি বাড়তে পারে। এদিকে নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় নোয়াখালীর হাতিয়ার বঙ্গোপসাগর সংলগ্ন মেঘনা নদীতে ১০টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ৫টি ট্রলার উদ্ধার হলেও এখনো নিখোঁজ ৮ জেলে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ জানান, সাগরে উত্তাল থাকায় শুক্রবার বিকেল থেকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। ঘাটে ফেরার সময় বৈরী আবহাওয়া কবলে পড়ে ট্রলারগুলো। এ সময় ঝড়ো বাতাসে ডুবে যায় 10টি মাছ ধরার ট্রলার। এ সময় 18 জন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও 5টি ট্রলার সহ 8 জেলে এখনো নিখোঁজ রয়েছে। বৈরী আবহাওয়ার কবলে নোয়াখালী জেলা। বৃষ্টি হওয়ার কারণে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। ডানা, বন্যার সার্বিক পরিস্থিতির কথা যদি বলতে হয়, যে গতকাল রাত থেকে নোয়াখালীতে আবার টানা বৃষ্টি শুরু হয়েছে। তো এর কারণ হিসেবে জেলা আবহাওয়া অফিস বলছে যে সাগরে নিম্নচাপ থাকায় বা লঘুচাপ থাকায় যে এর প্রভাবে উপকূলীয় জেলায় বৃষ্টিপাত হচ্ছে। তো গত 12 ঘন্টায় আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে যে নোয়াখালীতে প্রায় 87 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টির কারণে আসলে যে নোয়াখালীতে কিছুদিন আগে যে বন্যা হয়েছিল, এই বন্যার পানি অনেকটা জলাবদ্ধতা রূপ নিয়েছিল। তো এই নতুন করে বৃষ্টি হওয়ার কারণে আজকে থেকে আবার সেই জলাবদ্ধতা আবার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। যেসব জায়গায় আগেও পানি ছিল সেসব জায়গায় আবার পানি বাড়তে শুরু করেছে। যেসব জায়গায় পানি নেমে গিয়েছিল, মোটামুটি একটা শুকনো অবস্থার সৃষ্টি হয়েছিল, সেখানে আবার পানি চলে এসেছে। এবং সকালবেলা থেকে যে চিত্র দেখেছি যে নোয়াখালী শহরের আশেপাশে নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বা বিভিন্ন সড়কে আবার পানি উঠতে শুরু করেছে। ইতিমধ্যে অনেক বাসা বাড়িতে যে উঠোনো পানি ছিল, সেই উঠোনো পানি বৃদ্ধি পেয়ে ঘরে প্রবেশের মতো অবস্থায় রয়েছে। তো যারা এতদিন বানবাসী হিসেবে আশ্রয় কেন্দ্রে ছিলেন, তারা হয়তো বা আবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, এখনো পর্যন্ত জেলার প্রায় 350টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে প্রায় 1.5 লক্ষাধিক মানুষ এখন আশ্রয় কেন্দ্র রয়েছে। এছাড়া জেলাতে এখনো প্রায় 11
লক্ষাধিকের অধিক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তো নতুন করে আসলে যে বৃষ্টি দেখা দিয়েছে জেলাতে লঘুচাপের কারণে আসলে এই বৃষ্টিতে নিম্ন আয়ের যারা মানুষ আছে অথবা যে মধ্যবিত্ত যারা আছে তারা আসলে আর একটু দুশ্চিন্তায় পড়ে গিয়েছে। নতুন করে যদি আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয় অথবা বন্যার মতো যদি আশঙ্কা দেখা দেয় তারা আসলে আরো আশঙ্কায় পড়ে যাবে। একদিকে যেমন খাদ্য সংকট রয়েছে জেলাতে, অন্যদিকে যেমন ত্রাণেরও অভাব রয়েছে। তো একদিকে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলছে যে তারা যদি নতুন করে যদি আবার বন্যার কবলে পড়ে তাহলে তারা আসলে মহা দুশ্চিন্তা পড়ে যাবে খাদ্য সংকটে। এ হচ্ছে বন্যা নিয়ে এবং বৃষ্টি নিয়ে নোয়াখালী থেকে সর্বশেষ ডানা। সুজন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আবহাওয়া পরিস্থিতি জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ দেব। সৌরভ, গতকাল তো পানিতে তলিয়ে ছিল কক্সবাজার, আজ পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ ডানা, আমি এখন আছি কক্সবাজার শহরে। আপনি নিশ্চয়ই জানেন যে গত বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার বিকেল 3টা থেকে শুক্রবার বিকেল 3টা পর্যন্ত কক্সবাজারে ইতিহাসের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং যেটি হচ্ছে আপনার 501 মিলিমিটার বৃষ্টিপাত, যেটি একদম ইতিহাসের রেকর্ড পরিমাণ বলা হচ্ছে। এবং এই ভারী বৃষ্টিপাতে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের যে 9টি উপজেলা, সেই 9টি উপজেলারই যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী ছিল। এবং আজ সকাল থেকে পানি কিছুটা কমতে শুরু করেছে। এর অন্যতম কারণ হচ্ছে বৃষ্টিপাতও কমেছে। তবে বৃষ্টিপাত কমার সাথে সাথে পানি যেমন কমছে ঠিক তেমন ভাবে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথেও কথা বলেছি। কক্সবাজারের জেলার সংশ্লিষ্ট যেই পানি নদীগুলো রয়েছে সেই নদীগুলোর পানি কোনো বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হচ্ছে কিনা। তবে কোন নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার উপর দিয়ে অতিবাহিত হবার খবর তারা আমাদেরকে দিতে পারেনি। তবে আমাদের কাছে এও খবর রয়েছে, গতকাল এই ভারী বৃষ্টিপাতে যে সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়েছে, বিশেষ করে উখিয়া এবং পেকুয়ার কয়েকটি স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং সেই সাথে সেখানে মোবাইল নেটওয়ার্কও বিচ্ছিন্ন হওয়ার খবর আমাদেরকে বিভিন্ন যেই ভুক্তভোগীরা রয়েছে পানিবন্দী মানুষ তারা জানিয়েছিল। এবং এর মধ্যে কক্সবাজার শহরে যে পানিবন্দী ছিল মানুষজন এবং পানি বৃষ্টিপাত কমার সাথে সাথে পানিও আসলে কমে গেছে। এবং সেই সাথে কক্সবাজারে এখন পর্যন্ত 25,000 পর্যটক অবস্থান করার কথা আমাদেরকে হোটেল মোটেল সহ বিভিন্ন যে ব্যবসায়ী সংগঠনগুলো রয়েছে তাদের নেতৃবৃন্দরা জানিয়েছেন। এবং গতকাল যেহেতু বৃষ্টি ছিল সেই সমস্ত পর্যটকরা আসলে আবাসিক হোটেলে ভেতরেই সময় কাটিয়েছেন। তবে গাড়ি, অন্যান্য পরিবহন সহ এবং কক্সবাজার বিমানবন্দর সবকিছুই সচল ছিল বলে আমরা খবরে আমাদেরকে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছে। তো দানা, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সৌরভ, ধন্যবাদ আপনাকে। কক্সবাজার থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী। গোপালগঞ্জে বিএনপির গাড়ি বহরে হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত হোসেন দিদার নিহত হয়েছে। শুক্রবার বিকেলে সদরের ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো অন্তত 35 জন। বিএনপির গাড়ি বহরে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে দাবি করে নিন্দা জানিয়ে বিচার চেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহকর্মী শেখ জাবেরুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ঢাকা থেকে রওনা হয়ে শুক্রবার বিকেল 3টায় গোপালগঞ্জ শহরের বেদগ্রামে পথসভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়া জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও এস.এম. জিলানী। গাড়িবহরটি ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের। এ সময় অন্তত 10টি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন সময় টেলিভিশনের ক্যামেরা পার্সন এইচ.এম. মানিক। এ সময় বিএনপি নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে আওয়ামী লীগ কর্মী সমর্থকেরা আবারও হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করে অন্তত 35 জনকে।
রাতে ঢাকা খুলনা মহাসড়কের চরপাথালিয়া এলাকায় পাওয়া যায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক সৈকত হোসেন দিদারের লাশ। অনেক নেতাকর্মী নিখোঁজ বলে অভিযোগ বিএনপি নেতাদের। সোনাপাড়ায় গেলে আওয়ামী সন্ত্রাসীরা 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিন এবং গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কদরের নেতৃত্বে অতর্কিতভাবে হামলা করে। শওকত হোসেন দিদার নামে, সে আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা এবং সে ক্রিকেটের একজন আম্পায়ার। তো তার লাশ পাওয়া গেছে দোলা পাম্পের অপোজিটে। আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে সুনির্দিষ্ট কঠোর প্রতিকার চাই। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় SM জিলানী সহ বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হামলার ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিউজ ডেস্ক, দেশ টিভি। ইলিয়াসুর রহমান বাবুল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নং ওয়ার্ডের কাউন্সিলর। বিনা ভোটে নির্বাচিত হয়ে কাউন্সিলরের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি এবং দখল বাণিজ্য সহ নানা অভিযোগ। গড়ে তুলেছেন 5 খলিফা নামে বিশেষ বাহিনী, রয়েছে শুটার বাহিনীও। আর এ বাহিনীর মাধ্যমে দিনের আলোতেই দখল করতেন মানুষের বাড়ি। চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই পুলিশের সহযোগিতায় দেয়া হতো মামলা। অভিযোগ রয়েছে সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় এসব কর্মকাণ্ড চালাতো বাবুল। বিস্তারিত মাইনুদ্দিন আরিফের রিপোর্টে। 2021 সালে এভাবেই দিনে দুপুরে বাড়ি দখলে নিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াসুর রহমান বাবুলের উপস্থিতিতে তার 5 খলিফা বাহিনী মারধর করছে বাড়ির মালিককে। ভেতর থেকে চিৎকার করছেন অসহায় পরিবারটির অন্য সদস্যরা। কিছুতেই মন গলেনি বাবুলের। বাড়ির মালিকের 2 চোখ তুলে নিতে বাহিনীকে নির্দেশ দেন তিনি। এর সবই ঘটে পুলিশের চোখের সামনেই। বাবুল কমিশনার মগন আমার চোখের ভিতরে হাত লেগে গেছে। বললাম মগন যে যেমতে পারছে মানে পারাইছে, ঘুষাইছে। যখন এই কথার যখন চোখে আঙুল ঢুকা দিছে তখন আর আশেপাশের লোকেরা দামার দাম মারতে 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 রে এই রাস্তার ভিতরে আদামরা বানা লাইছে। বাসার ভিতরে ঢুকে হামলা করে ভাসুরকে মারে, তখন পুলিশ দাঁড়ায় দেখে। পুলিশ কোনো কিছুই বলে না, আমাদের পক্ষে আসেও না। 3 বছর পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাড়ি দখলে নেন মূল মালিক। তবে এবার রক্ষা পেল না ভুক্তভোগী পরিবারটি। কাউন্সিলর বাহিনী এবার হামলা চালিয়ে ভেঙে দেয় বাড়ির মালিকের হাত। আমার দেখেই দামার দাম মনে করেন 5-7 জন উড়ো দুরো মাইরা মুইরা, মানে 5-10 মিনিটের ঘটনা মাইরা আমার হাত ভেঙে ফেলাইছে। 5 খলিফা বাহিনী, যার প্রধান হিসাবে রয়েছে বাবুর্চি শাহিন, আর তার সঙ্গে আছে আলমগীর ওরফে লাড্ডু, ফরাদ, বাবু ওরফে শাক বাবু ও রুবেল। আর শুটার হিসেবে কাজ করত মাসুদ, বাবু, মিথিল এবং মানিক। তাপস মিয়ার ক্ষমতা থেকে সে চলতো। অনেক রাজত্বের একটা পাহাড় মানে তৈরি করছে আর কি। শুধু তাই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপসের সহযোগিতায় ব্যক্তি মালিকানাধীন জায়গায় সিটি কর্পোরেশনের নামে সাইনবোর্ড লাগিয়ে দখলে নিত কাউন্সিলর বাবুল। বড় অঙ্কের চাঁদা না দিলে বা বাধা দিলে উল্টো ভুক্তভোগীদের মামলা দিয়ে হয়রানি করত বাবুল। উনি আমার কাছে মোটা অঙ্কের এমন চায়, তো সেটা আমি না দেওয়ার কারণে উনি ওনার লোকজন নিয়ে আইসা আমার লেবার টেবার এইখান থেকে এইগুলো সব ভেঙে দেয়। মানুষজন আইন না উল্টা পুল্টা কাজ কাম করে এবার নিয়ে ধরিয়া মামলা দিচ্ছে উল্টা পুল্টা করে হেক্টার ধরিয়া। শুটার মাসুদ, বাবু, মিথিল এবং মানিক নিয়ন্ত্রণ করত বিভিন্ন ফুটপাথ এবং মার্কেটের চাঁদাবাজি। সিটি কর্পোরেশনের প্যাডে বেড়িবাঁধের টাইলস মার্কেট সহ বিভিন্ন স্থান থেকে তুলতেন চাঁদা। টাইলস মার্কেটে বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের দুষ্ট লোক, সন্ত্রাসী লোক এদেরকে পাঠায়। এই যে আমি টাকা দিব না দেখা এই যে লোক, যে এই নাম হলো, এর নাম বাবু, এই লোকজন নিয়ে যে আমার মার্কেটে যে অ্যাটাক করে। হাজারীবাগ থানা আওয়ামী লীগের সাবেক এই সভাপতি গড়েছেন বহু অবৈধ সম্পদ। ঝিগাতলা বহুতল ভবনে আছে বাবুলের টর্চার সেলও। এছাড়াও ধানমন্ডি এবং হাজারীবাগে রয়েছে একাধিক ফ্ল্যাট। নিজের ও পরিবারের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক গাড়িও। কাউন্সিলর তো সবই খাইছে এই এলাকায়। বাড়ি আছে জিগাতলা, ওখানে মনে করেন পোলাপানি এখান থেকে দৈরা লিয়া যেতাম করে। 2 পাপ পাইতে পিড়িয়ে পারতলিতে পিড়িয়ে তারপরে 300 বেশি বাজে চালান দিছে। পানি উন্নয়ন বোর্ডের জায়গাও ছাড়েনি বিনা ভোটে নির্বাচিত কাউন্সিলর বাবুল। দখল করে গড়ে তুলেছেন রঙের কারখানা এবং মার্কেট। এখানে বেড়িবাঁধের জায়গা দখল করে রাখছে
সবই কাউন্সিলর। তার শক্তির কথা, তার রাজনীতির কথা এই এলাকার কেউ নাই যে জানে না। বাবুলের এসব অপকর্ম তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। 5 আগস্ট আশুলিয়া থানায় সংঘর্ষের এক পর্যায়ে ছাত্র জনতাকে হত্যা করে আগুন দিয়ে পোড়ানো হয়। পোড়ানো সেই নিথর দেহগুলোর মধ্যে ছিল রিনা বেগমের স্বামী বায়েজিদ বুস্তামি। অভাবের সংসারে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা স্ত্রী। সহকর্মী শাহিনুর রহমানের তথ্য ছবিতে ফয়জান ইসলামের ডেস্ক রিপোর্ট। রিনা বেগম কদিন আগেও সাজানো সুখের সংসার ছিল তার, হঠাৎ ঝড়ে যেন সব লণ্ডভণ্ড। এখন 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবন তার। সাভারের নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বাইজিৎ ও রিনা দম্পতি। বাইজিৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় চাকরি করত, কিন্তু পুলিশের নৃশংসতায় সে এখন পরপারে। 5 আগস্ট তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ। আমার স্বামীর লগে 1.5 বছর ধরে খুব সুখে সংসার করতেছিলাম। হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে সেটা ভাবিনি কোনোদিন। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, চলার মতো সামর্থ্য নাই আমার ছেলে 7 মাসে তারে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে এর কাছে চাইনি আমি। ছাত্র ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক সহায়তা পেলেও তাও গেছে শাশুড়ির কাছে। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শ্বশুর বাড়িতেও ঠাঁই হচ্ছে না রিনার। কোনো উপায় না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন সাভারে বোনের বাসায়। 7 মাসের সন্তানের দুধের খরচ জোগাতে চাকরির আশায় ঘুরছেন কারখানার দাঁড়ে দাঁড়ে। আমার বোনের ছেলেরা খুব কষ্টে আছে, আর আমার বোনের ছেলেরা খাওয়াবার পাইতাছি না, মাসের কাছে ধারে ধারে চাইয়া না খাওয়াইতাছি। দুধ নাগে, মাসে 1500 টাকা দুধ নাগে, বোনের খাবার লাগে, এনে দিতাছে না কেউ। আমার বাবা অসুস্থ, পারে না দিতে, মাসে ধারে ধারে চাইয়া, খুব অবস্থা খারাপ। এমন নৃশংস হত্যায় জড়িতদের সঠিক বিচার চান বাইজিদের স্বজনরা। এইভাবে যে মারা গেছে, এই মারার তো একটা লিমিট আছে, কিন্তু এইভাবে আগুনে পুরো ফালাইছে এই কারণে এটা মানে নেওয়া যায় না। এটা আমি কঠিন একটা বিচার চাই, খালি আমি না, আমার পরিবারের ব্যাগ, এই এলাকার সবাই মনে হয় যে এটার একটা বিচার চাই। 5 আগস্ট হত্যার পর আশুলিয়া থানায় পোড়ানো হয় 7 জন ছাত্র জনতাকে। এদের মধ্যে 4 জনের পরিবারের সন্ধান মেলে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাদের লাশ শনাক্ত করে স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বরগুনার সবজির দাম অপরিবর্তিত। সবজির বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। বাজারের সবজির দাম কেমন দেখছেন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা পৌর বাজার এলাকায়। বৃষ্টির কারণে সবজির সরবরাহ কিছুটা স্বাভাবিক রয়েছে এবং যে কারণে কিন্তু দামও কিছুটা কম রয়েছে, কিন্তু ক্রেতাদের যে অভিযোগ রয়েছে সেটি কিন্তু তাদের নাগালের মধ্যে নেই। তারা বারবার সেই অভিযোগটি কিন্তু করেই যাচ্ছে এবং আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছে যে গত 2-1 দিনের তুলনায় কিন্তু সবজির দাম তাদের কাছে কমই মনে হচ্ছে। কারণ হচ্ছে বৃষ্টির কারণে মাঠে পানি উঠে গিয়েছে এবং যে কারণে সবজির সরবরাহ কিন্তু বেশ বেড়ে গিয়েছে এবং কৃষকরা কিন্তু তাদের মাঠ থেকে ফসলগুলো কিন্তু ইতিমধ্যে তুলে ফেলেছে। আমি যদি একটু দাম বলার চেষ্টা করি, যে লাল শাক বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে এবং শসা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, পেঁপে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি দরে, ঝিঙে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে এবং করলা যেটি রয়েছে সেটি কিন্তু 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। এদিকে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করার পর মাছের সরবরাহ একদম নাই বললেই চলে এবং জেলেরা যে সাগরে ছিল সেই সাগর থেকে কিন্তু তারা ট্রলার নিয়ে কিন্তু তারা কুলে ফিরে এসেছে এবং যে কারণে সবজির দামটা আস্তে আস্তে বাড়বে বলে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন এবং যে বৃষ্টি কমে গেলে কিন্তু ফসলের মাঠে কোনো ফসল থাকবে না এবং তখন আস্তে আস্তে সবজির দাম বাড়বে এবং ক্রেতাদের কিন্তু বারবার যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগের ব্যাপারে কিন্তু যে এখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং ভোক্তা অধিকার রয়েছে এবং মার্কেটিং অফিসার যারা রয়েছে তারা কিন্তু তদারকি না করার ফলে কিন্তু এই সবজির বাজার সবসময় অনিয়ন্ত্রিত থাকে। বরগুনার এই যে পাইকারি বাজারটি রয়েছে এখান থেকে কিন্তু কাছাকাছি কিন্তু খুচরা বাজার, পাইকারি এবং খুচরা বাজারের সময়ের ব্যবধান মাত্র 5 মিনিট, কিন্তু দামের ব্যবধান কিন্তু 2 গুণ থেকে 3 গুণ এবং বিক্রেতারা বলছেন যে আসলে সরবরাহের ঘাটতির কিন্তু তাদের বারবার অভিযোগ থাকে, যে কারণে দাম বেশি থাকে এবং ক্রেতারা বলে কিন্তু তারা সিন্ডিকেট করে কিন্তু দামটা বাড়িয়ে থাকে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ।
নির্মাণের 5 বছর পরও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। এতে পরিচ্ছন্ন শহর থেকে বঞ্চিত হচ্ছেন শহরবাসী। শোধনাগারটি চালু না হওয়ার পেছনে পৌর সংশ্লিষ্টদের অব্যবস্থাপনাকে দায়ী করছেন স্থানীয়রা। যদিও প্ল্যান্টটি দ্রুত চালুর আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট জানাচ্ছেন টুম্পা আফরোজ। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পে জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগারের কাজ শুরু হয় 2018 সালের আগস্টে। এর আগে 4.90 একর জমি অধিগ্রহণ করা হয় 1,39,82,000 টাকায়। এরপর 5,71,80,000 টাকা ব্যয়ে 2019 সালের আগস্টে নির্মাণ শেষে পৌরসভাকে বুঝিয়ে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের পর থেকে এই প্রকল্পের কার্যক্রম দৃশ্যমান দেখতে পাননি তারা। এছাড়া জমি ক্রয়েও রয়েছে নানা অভিযোগ। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 2018 সাল থেকে এরা মানুষের জমি জমা নষ্ট করে হালকা দামে জমি নিচ্ছে। ভালো জিনিস মনে করলাম, কিন্তু পরে দেখতেছি এটা একটা মরার উপর খাড়া ঘা হিসেবে আছে। এটা যদি অতি তাড়াতাড়ি যদি এটা চালু হয় তাহলে আমাদের সকলেরই উপকার হয়। এই প্রকল্প কবে চালু হবে তা জানাতে পারেননি দায়িত্বে থাকা পৌরসভার কর্মচারী। পূর্ণভাবে কবে চালু হবে সেটা পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তারাই বলতে পারবেন। বর্জ্য শোধনাগারটি চালুর কার্যক্রম দৃশ্যমান না থাকলেও পৌরসভার প্রকৌশলী বলছেন 3টির মধ্যে একটির কার্যক্রম চলছে, বাকি দুটিও দ্রুত চালু হবে। আমাদের এই ডাস্টবিনগুলো ফিল পর্যায়ে বিতরণ হবে। ফিল পর্যায়ে বিতরণ হওয়ার পর আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের এই পয়ঃবর্জ্য অংশ, আমাদের স্যানিটারি ল্যান্ডফিল্ডের অংশটুকু আমরা কার্যকলাপ শুরু করব। শহরবাসীর দুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর আশ্বাস পৌরসভা প্যানেল মেয়রের। আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব। শহরের পরিবেশ রক্ষার্থে প্রতিষ্ঠানটি অযত্ন অবহেলায় ফেলে না রেখে দ্রুত চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আগে দেশের মানুষ ইলিশ খাবে, পরে তা ভারতে রপ্তানি হবে। ভারতে নিউজ 18কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। জানান, দেশের সংকট থাকায় এবার আর ইলিশ যাবে না ভারতে। এ নিয়ে আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। প্রতি বছর পূজার আগে শেখ হাসিনার সরকার ভারতে হাজার হাজার টন ইলিশ সরবরাহ করত। নিষেধাজ্ঞা সত্ত্বেও বাংলাদেশের মানুষের কথা না ভেবে পশ্চিমবঙ্গে যেত রূপালী ইলিশ। এবার এমন রীতি থেকে সরে আসলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবারের পূজায় নিজের দেশের মানুষের চাহিদার কথা ভেবে ভারতে ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত ঢাকার। এ নিয়ে ভারতের নিউজ 18 সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার জানান, এবারের দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকরা যেন ইলিশ খেতে পারেন সেটি নিশ্চিত করা হবে। দুর্গাপূজা বাংলাদেশেও অনুষ্ঠিত হবে। এটি হিন্দু মুসলিম সকলের জন্যই একটি উৎসব। পশ্চিমবঙ্গের জন্য শুভকামনা। অবশ্যই তাদেরকে আমরা ইলিশ পাঠাবো, কিন্তু আমাদের মানুষকে বঞ্চিত করে নয়। চলতি বছর বাংলাদেশে ইলিশের সংকট আছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। এবছর আমাদের ইলিশের সংকট রয়েছে। আমরা রপ্তানি করলে আমাদের দেশে ইলিশ কম পড়ে যাবে, যার কারণে দামও বৃদ্ধি পাবে। আমরা এরই মধ্যে দাম কমানোর জন্য চেষ্টা করছি। মৎস্য উপদেষ্টার মতে ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু তৈরি করার প্রয়োজন নেই। আর বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে তিস্তার পানি বন্টনের সমস্যার সমাধান নিয়ে আগে ভাবা উচিত বলেও মনে করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকায় পশ্চিমবঙ্গে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে 29 জনের। এমনটাই দাবি রাজ্য সরকারের। তবে এ দাবি অস্বীকার করেছে আন্দোলনরত চিকিৎসকরা। নিহতদের পরিবারকে 2 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা মমতার। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার পরিকল্পনা হচ্ছে বলে দাবি তৃণমূল নেতাদের। এ নিয়ে আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। 1 মাসের বেশি সময় ধরে আরজিকর কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা।
সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেই রাজপথে পার করছেন দিনরাত্রি। এর মধ্যেই কর্মবিরতির ফলে রাজ্য জুড়ে বিনা চিকিৎসায় শুক্রবার পর্যন্ত 29 জনের মৃত্যু হয়েছে বলে দাবি রাজ্য সরকারের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা। এ পরিস্থিতিতে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকার 2 লাখ রুপি আর্থিক সহায়তা করবে বলে ঘোষণা দেন তিনি। মঙ্গলবার থেকে শুরু হওয়া স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের কর্মসূচি পালন করছে জুনিয়র ডাক্তাররা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই 5 দফা দাবি নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন তারা। এদিকে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ওপর করা হচ্ছে হামলার প্ল্যান, এমনটাই অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই সাথে তার ব্যক্তিগত সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন একটি অডিও ক্লিপ, যা নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। তার দাবি, এর মাধ্যমে রাজ্য সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ওপর হামলা করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের ওপর দায় চাপিয়ে আরো অশান্তি করবে। এটা চরম সাবধানতা দরকার। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সন্দেহভাজন সঞ্জীব দাস নামে এক ব্যক্তিকে। দেওয়ান মুবাশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। মণিপুরে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধের অভিযোগ এনে বড় ধরনের মিছিল করেছে শিক্ষার্থীরা। সহিংসপ্রবণ রাজ্যে এমন খেলা বন্ধ করতে প্রতিবাদ করতে প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান বিক্ষুব্ধরা। একই সঙ্গে আধা সামরিক বাহিনীকেও অবিলম্বে প্রত্যাহারের দাবি উঠেছে বিক্ষোভ থেকে। এদিকে কারফিউ অব্যাহত থাকলেও চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা। আরো জানাচ্ছেন লুৎফুর কবির। ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। গেল কিছুদিন ধরে রাজ্যের বেইতি ও কুকি সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘাতের প্রতিবাদে রাজপথে নেমেছেন সাধারণ লোকজন। রাজ্যে দীর্ঘদিনের সহিংসতা বন্ধেরও দাবি উঠেছে তাদের কণ্ঠে। বৃহস্পতিবার মণিপুরের বিষ্ণুপুরের কয়েক হাজার মানুষ এই সমাবেশে যোগ দেন। ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়। সহিংসতা বন্ধ এবং মণিপুর থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের দাবিতে সেখানে একটি স্মারকলিপি জমা দেয় আন্দোলনকারীরা। মিছিলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আন্দোলনরতদের অভিযোগ, রাজ্যে অস্থিরতার পেছনে দায়ী ভারতের কেন্দ্রীয় সরকার। এমনকি রাজ্যে মোদী সরকারের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধেরও অভিযোগ এনেছেন তারা। এই রাজ্যে ভারতের প্রক্সি যুদ্ধ বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আহ্বান জানাচ্ছি। প্রক্সি যুদ্ধের কারণে গেল 15 মাস ধরে অস্থিরতা চলছে, কিন্তু মোদী সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। মণিপুরের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতি সম্প্রদায় ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে কিছুদিন পরপরই সংঘর্ষ ঘটছে। চলতি মাসে নতুন করে বড় ধরনের হামলা ঘটে প্রাণ হারান 11 জন। প্রাণঘাতী অস্ত্র ও ড্রোন হামলার জন্য অভিযুক্ত বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন অনেকেই। পরিস্থিতি বিবেচনায় রাজ্যের 5 জেলায় ব্রডব্যান্ড পরিষেবা ফের চালু করেছে প্রশাসন। 3 দিন বন্ধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আপাতত বন্ধ থাকছে মোবাইল ইন্টারনেট, বলবৎ আছে কারফিউ। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।